হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে ওয়েস্টার্ন মেরিন শেয়ারটি নিয়ে কথা বলবো। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন মেরিন শেয়ারটির ডেইলি চার্ট। ডেইলি চার্ট অনুসারে শেয়ারটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লং ডাউন ট্রেন্ড শেষ করে, অর্থাৎ 2024 শুরু থেকে কিন্তু 2025 অর্থাৎ 2024 শেষ অবধি কিন্তু শেয়ারটি ডাউন ট্রেন্ডে ছিল। মোটামুটি বলা যায় যে 17-18 টাকা লেভেল থেকে শুরু করে শেয়ারটি কিন্তু অলমোস্ট 5 টাকা 60 পয়সার দিকে নেমে যায়। এই লং ডাউন ট্রেন্ড শেষ করে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে 2024 শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বরের 29 তারিখে প্রথম শেয়ারের প্রাইসের মুভমেন্ট শুরু হয়। আপনি দেখতে পাচ্ছেন মুভমেন্ট শুরু করে সে কিন্তু ডাউন ট্রেন্ডের যে চ্যানেল, সেই চ্যানেলের উপরে চলে যায় এবং এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সে 6 টাকা 40 পয়সা থেকে মোটামুটি 10 টাকা 85 পয়সা পর্যন্ত উঠে যায়। তো যাই হোক, স্বল্প সময়ের মধ্যে শেয়ারের কিন্তু একটা বড় প্রাইসের মুভমেন্ট হয়, অর্থাৎ 6 টাকা থেকে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 11 টাকার দিকে উঠে যায়, বলা যায় প্রায় ডাবল হয়ে যায়। তো এখন আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি একটা ডাউন সাইডে মুভমেন্ট করছে। শেয়ারটি কিন্তু এই 11 টাকা লেভেল থেকে কারেকশন ফেজে মোটামুটি রয়েছে এবং তবে কারেকশন ফেজে কিন্তু শেয়ারটি মোটামুটি তার ভলিউম কিন্তু অনেকটাই কম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু মোটামুটি 17 ফেব্রুয়ারি পর্যন্ত কারেকশনে ছিল। এরপরে আবার পরপর 3 দিন বড় ভলিউম নিয়ে কিন্তু আবারও শেয়ার প্রাইস অলমোস্ট 9 টাকা থেকে আবারও 11 টাকার দিকে যায়। যদিও 11 টাকার এই লেভেলটাই তার সবচেয়ে শক্ত একটা রেসিস্ট্যান্স জোন। এরপরে শেয়ারটি কিন্তু আবারও কারেকশন ফেজে আসে। আমরা দেখতে পাচ্ছি এখানেও যে তার কারেকশন ফেজের যে ডাউন ট্রেন্ডের চ্যানেল ছিল, সেই চ্যানেল ব্রেক করে কিন্তু আবারও সে উপরে উঠে যায়। অর্থাৎ 18 ফেব্রুয়ারি সে আবারও এই চ্যানেল ব্রেক করে উপরে উঠে তারপরে আবারও দেখতে পাচ্ছি যে এই লেভেল থেকে সে মোটামুটি একটা কারেকশন ফেজে আছে এবং আজকেও শেয়ারটি কিন্তু মুভ করার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কারেকশন ফেজে কিন্তু ভলিউম খুবই কম রয়েছে। তো সেক্ষেত্রে কারেকশন ফেজে যদি ভলিউম কম থাকে তাহলে এটা কিন্তু খুব বেশি ভয়ের কারণ নেই, বা শেয়ার আশা করা যায় যে আর খুব বেশি হয়তো কারেকশন হওয়ার চান্স কম থাকে। তো সেক্ষেত্রে যেহেতু ভলিউম অনেক কমে আসছে, তো সেক্ষেত্রে ভলিউম এখানে বাড়লেই কিন্তু আবারও শেয়ার প্রাইস মুভ করার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট যে রেসিস্ট্যান্স, সেটা কিন্তু 9 টাকা 80 পয়সার দিকে। এর নিচে যদি আসে তাহলে আবারও সে 9 টাকার দিকে আসতে পারে। তো আপাতত এখানে সাপোর্ট নিয়ে সে যদি ভলিউম পায় তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে, অর্থাৎ তার আবার সেই 11 টাকা বা 10 টাকা 80 পয়সার যে রেসিস্ট্যান্স লেভেল ছিল সেখানে যেতে পারে আর কি। তো যাই হোক, হলো প্রাইস এবং ভলিউম বিশ্লেষণে আলোচনা। আমরা এখন যদি এটাকে যদি উইকলিতে দেখি তাহলে হয়তো অলমোস্ট সেম চিত্রই দেখতে পাবো। আপনারা উইকলি চার্ট অনুসারে দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি প্রায় 9 সপ্তাহ কিন্তু এই বক্সের মধ্যেই আবদ্ধ হয়ে আছে। এর মধ্যে একটা সপ্তাহ, অর্থাৎ 16 ফেব্রুয়ারি, এই সপ্তাহ শুধুমাত্র একটা ভালো ক্যান্ডেল তৈরি করে, তাছাড়া প্রত্যেকটা ক্যান্ডেলই খুব বেশি ভালো ছিল না। তবে প্রত্যেকটা ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু যে ভলিউম ছিল সেটা কিন্তু খুবই কম ছিল। এটা একটা পজিটিভ দিক, অর্থাৎ কারেকশন ফেজের ভলিউমগুলো খুবই কম ছিল। যেরকম গত সপ্তাহে ভলিউম কম ছিল, তার আগের সপ্তাহে যখন গ্রিন ক্যান্ডেল তৈরি করে প্রাইস, তখন যে ক্যান্ডেল ছিল তারপরে কারেকশন ফেজে কিন্তু ভলিউম কম ছিল। এখন এই সপ্তাহ বা চলতি সপ্তাহ যদি ভলিউম বাড়ে তাহলে সেই লেভেলটাকে ক্রস করলে তাহলে কিন্তু আমার মনে হয় যে আবার নতুন করে এন্ট্রি দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। অর্থাৎ আমার মনে হয় যে এই লেভেলটা সবারই একটু দেখা উচিত, 10 টাকা 80 পয়সা। এই রেঞ্জটা যদি ক্রস করে উপরে ক্লোজ দিতে পারে তাহলে নতুন করে তার আবার একটা ফ্লো আসতে পারে। যেহেতু ভলিউম খুবই কম আছে সেক্ষেত্রে আসলে ভলিউম একটা ফুয়েল বলা যায়। প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে ভলিউম হলো ফুয়েল।
তো সেক্ষেত্রে ভলিউম না বাড়লে খুব বেশি ভালো কিছু আসলে প্রত্যাশা করা কঠিন। তো সেক্ষেত্রে আশা করতে পারেন যে ভলিউম যদি বাড়ে তাহলে হয়তো নতুন করে তার এই লেভেলটা অর্থাৎ 12 টাকা 30 পয়সার এই লেভেলের দিকে যেতে পারে। আচ্ছা যাক, আমরা এখন যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি তাহলে আমরা হয়তো আরও কিছু তথ্য পাবো। সেক্ষেত্রে আমরা দেখি এখানে যদি মুভিং অ্যাভারেজ দেখি, উইকলিতে মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। আচ্ছা, এরপরে আমরা এটাকে ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মুভিং অ্যাভারেজের খুব কাছাকাছি অবস্থান করছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি ইএমএ ক্রস দেখি, ইএমএ ক্রস ওভার যদি দেখি, এখানে ইএমএ ডাউন ট্রেন্ডের দিকে ক্রস ওভার হওয়ার খুবই কাছাকাছি এসে সে আবার ইউটার্ন নিয়েছে। তো এটা অবশ্যই পজিটিভ। আবার এখন 9 ডেজ যে ইএমএ সেখানেই অবস্থান করছে। এটাকে যদি আমরা উইকলিতে দেখি, উইকলিতে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইএমএ ক্রস ওভার হয়েছে। তো এইখান থেকে বর্তমানে সেই লেভেলে অবস্থান করছে, অর্থাৎ শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ এখানে ক্রস ওভার করেছে। এটা একটা পজিটিভ দিক। অনেক দিন পরে আমরা দেখতে পাচ্ছি এই লেভেল থেকে শুরু করে ডাউন ট্রেন্ডে ছিল। এরপরে কিন্তু সবেমাত্র লাস্ট 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আগে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ক্রস ওভার করেছে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে ইসিমোকু ক্লাউড। ইসিমোকু ক্লাউডের নিচে অবস্থান করছে, এখনও ক্লাউড তার অনেক উপরে অবস্থান করছে, অর্থাৎ 11 টাকা 20 পয়সার দিকে। এটাও কিন্তু তার একটা রেসিস্ট্যান্স জোন। এটাকে যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্টের ইসিমোকু ক্লাউডের উপরে অবস্থান করছে। সেক্ষেত্রে এই ক্লাউডের এই রেঞ্জটা 9 টাকার রেঞ্জটা তার একটা সাপোর্ট জোন। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি বোলিঙ্গার ব্যান্ডটা দেখে আসি। বোলিঙ্গার ব্যান্ডের বোলিঙ্গার ব্যান্ড অনুসারে আমরা দেখতে পাচ্ছি মিডল ব্যান্ড, সেটা 9 টাকা 70 পয়সার দিকে। এটা তার একটা সাপোর্ট জোন, অর্থাৎ যদি 9 টাকা 80-তে সাপোর্ট না পায় তাহলে হয়তো বোলিঙ্গার ব্যান্ডের মিডিল যে ব্যান্ড সেখানে সে হয়তো সাপোর্ট নিয়ে আবার উপরে উঠতে পারে। এরপরে এটাকে যদি উইকলিতে দেখি, উইকলিতে আমরা যদি দেখি তাহলে উইকলি অনুসারে কিন্তু মোটামুটি সে এখনও তার বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডের খুব কাছাকাছি অবস্থান করছে। আচ্ছা, এরপরে আমরা এখন যদি আরএসআই বা আচ্ছা ম্যাকডিটা দেখে আসি। ম্যাকডি অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে সবেমাত্র ম্যাকডি কিন্তু লাস্ট 2-3 সপ্তাহ হলো ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন, জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। তবে ম্যাকডি উইকলিতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা দুর্বলতা শো করছে। আর ডেইলিতে যদি দেখি, ডেইলি অনুসারে ম্যাকডির যে হিস্টোগ্রামগুলো খুবই ছোট ছোট অবস্থা ক্রিয়েট করছে, খুবই ছোট ছোট করে ম্যাকডির হিস্টোগ্রামগুলো ক্রিয়েট করছে, কারণ যেহেতু প্রাইসের তেমন ভেরিয়েশন নাই, সেই জন্য সে আবারও জিরো লাইনের নিচে অবস্থান করছে। এখন দেখার বিষয় হলো যদি এখান থেকে প্রাইস মুভ করে পজিটিভলি তাহলে জিরো লাইনের উপরে আবারও যেতে পারে। আচ্ছা, এরপরে যদি আমরা আরএসআই দেখি, আরএসআই অনুসারে শেয়ারটি ডেইলি চার্টে আরএসআই 57 মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে আর কি। উইকলি আরএসআই একই অবস্থা 57। আচ্ছা যাক, আমরা যদি এখন কিছু বেসিক ফান্ডামেন্টাল ইস্যুগুলো দেখে আসি তাহলে আমরা ইপিএস ফার্স্ট কোয়ার্টারের ইপিএসগুলো লাস্ট কয়েক বছরের ইপিএস যদি দেখি, ইপিএস কিন্তু খুবই পোর, অর্থাৎ মোটামুটি 2017 সালের ফার্স্ট কোয়ার্টারে যা ছিল তার চেয়ে এখন অনেক কম ইপিএস। সেকেন্ড কোয়ার্টারের ইপিএসও একই অবস্থা, থার্ড কোয়ার্টার ইপিএস অলমোস্ট সেম। আমরা ফাইনালি যদি ইয়ারলি ইপিএস দেখি, ইয়ারলি ইপিএস আমরা দেখতে পাচ্ছি 2017, 18, 19-এ মোটামুটি ভালো ইপিএস ছিল। 2020 সালে থেকেই মাইনাস হওয়া শুরু হয় বা নেগেটিভ হওয়া শুরু হয়। এরপর 2021, 22, 23 3 বছরে কিন্তু ইপিএস মাইনাস ছিল। এরপরে আবার 2024-এ এসে কিন্তু ইপিএস আমরা দেখতে পাচ্ছি 4 পয়সা প্লাস। তো
তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট কয়েক বছরের মধ্যে কিন্তু ইপিএস এর একটা পজিটিভ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। সরি, ন্যাব যদি দেখতে পাই আমরা, ন্যাব মোটামুটি একটা কনস্ট্যান্ট রেঞ্জেই রয়েছে আর কি, তবে একটু ডাউন ট্রেন্ড দেখা যায়। আমরা যদি এটাকে লাইন চার্টে দেখি, সামান্য ডিক্লাইন ট্রেন্ডে রয়েছে আর কি। এরপরে যদি আমরা দেখি, আমরা এরপরে ডিভিডেন্ড দেখি, ডিভিডেন্ড নো ডিভিডেন্ড দিচ্ছে লাস্ট 4 বছর। তার আগের বছরগুলোতে মোটামুটি ভালোই ডিভিডেন্ড দিয়েছে, তবে লাস্ট 4 ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি নো ডিভিডেন্ড বা জিরো ডিভিডেন্ড। আমরা যদি নিউজ ঘেটে আসি তাহলে নিউজ দেখতে পাবো, একটা নিউজ, পজিটিভ নিউজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জানুয়ারির 1 তারিখে, অর্থাৎ 2025-এর জানুয়ারির 1 তারিখে একটা ভালো নিউজ আসছে। দ্য কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট ইট ইজ গোয়িং টু এক্সপোর্ট এ শিপ নেম রায়ান ফর ইউনাইটেড আরব আমিরাত। অর্থাৎ আরব আমিরাতের জন্য একটা রায়ান নামের একটা শিপ, সেটা এক্সপোর্টের জন্য কিন্তু রেডি আছে। অ্যান্ড 8 মোর শিপস, আরও 8টা শিপস আর ইন ওকে, আরও 8টা শিপ ওকে অর্থাৎ রেডি হয়ে আছে। গিভ দ্য প্রসেস অফ বিং এক্সপোর্টেড ইন দ্য ফিউচার, ভবিষ্যতে তারা আরও 8টা জাহাজ রপ্তানির জন্য রেডি করেছে আর কি। এটা একটা পজিটিভ সাইন। তো আসলে এই নিউজটা আসার পরে শেয়ারটি কিন্তু মোটামুটি পজিটিভ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, এই হলো এই শেয়ারের একটা ভালো নিউজ। তো আশা করা যায় যদি আরও 8টা শিপ যদি তারা এক্সপোর্ট করতে পারে, তাহলে হয়তো তার ভবিষ্যতে আশা করা যায় যে তার আর্নিং বাড়বে। তো আর্নিং বাড়লে অবশ্যই শেয়ারটি, যেহেতু নতুন করে বিজনেস শুরু করছে আবার, সেক্ষেত্রে ভালো করার হয়তো একটা স্কোপ আছে। তো সেই ক্ষেত্রে শেয়ারের যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোর প্রাইসের যে একটা রেসিস্ট্যান্ট জোন, সেটা কিন্তু 11 টাকা। তাই এই শেয়ারকে যদি আসলে বড় ধরনের পজিটিভ কিছু আশা করতে হয়, তাহলে তাকে আসলে এই 11 টাকার এই রেঞ্জটাকে ক্রস করতে হবে। 11 টাকার এই ফ্লোর প্রাইসের রেঞ্জ যদি ক্রস করতে পারে, তাহলে তার উপরের দিকে যাওয়ার হয়তো স্কোপ আছে। তো সেক্ষেত্রে যাই হোক, এটা হলো ওয়েস্টার্ন মেরিনের সার্বিক বিশ্লেষণ। যাই হোক, সবাই ভালো থাকবেন। এটা আসলেই শুধুমাত্র টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যাই হোক, সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। আর আপনার হাতে থাকা শেয়ারটির বিস্তারিত তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি লাইক এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনার শেয়ারের সঠিক অ্যানালাইসিস বা তথ্য তুলে ধরা হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।